বৃহত্তর বগুড়া জেলা সমিতির সভাপতি, যিনি বঙ্গবন্ধুকে মানচিত্রে ফুটিয়ে তোলার মধ্য দিয়ে গিনেস বুক ওয়ার্ল্ডের জায়গা করে নিয়েছেন এবং অ্যাওয়ার্ড অর্জন করেছেন, সেই কৃতি সন্তান কৃষিবিদ, ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক, একই সাথে যিনি আজকের আমাদের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, বাংলাদেশ এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব KSM মোস্তাফিজুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম ঢাকা আয়োজিত আজকে শিল্পের সম্ভাবনা এবং এর সমস্যা নিয়ে আলোচনার সেমিনারে সম্মানিত সভাপতি জনাব আব্দুল আল মামুন, যিনি চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সকলেই পরিচিত মাননীয় সংসদ সদস্য, রাজশাহী 4 প্রাক্তন রাজশাহী 6 এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান এবং 2 জন আমাদের যে কিনোট পেপার উপস্থাপন করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাব্বানী এবং মুখ্য আলোচক ডক্টর মুখলিসুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র। এখানে উপস্থিত আছেন চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ এবং সমবেত সাংবাদিক ভাইয়েরা, গণমাধ্যমের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত উপস্থিতি, সবাই আমার সুশ্রদ্ধ সালাম দেবেন। আসসালামু আলাইকুম। আমি একটা কিনোটস পেপার এবং মুখ্য আলোচক জনাব মুখলিসুর রহমানের তাদের দুজনের বক্তব্যটা আমি অত্যন্ত মন দিয়ে শুনেছি এবং সর্বশেষ বক্তা জনাব ইকবাল হোসেন, সহসভাপতি, যিনি চাঁপাইনবাবগঞ্জ আর সাধারণ সম্পাদক, যিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, চেম্বার অফ কমার্সের তার বক্তব্য শুনেছি। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং এখানে সরকারের সাথে সম্পৃক্ত রাজনৈতিক দল এবং নীতি বাস্তবায়ন প্রতিষ্ঠানের প্রধানও এখানে আছেন। আমি আমার 30 বছর আমি অ্যাগ্রোকেমিক্যালস ইন্ডাস্ট্রির সঙ্গে, বাংলাদেশের কৃষির সঙ্গে আমার সম্পৃক্ত, বাস্তব জীবনের অভিজ্ঞতা আছে। আপনারা আম বলতে চাঁপাইনবাবগঞ্জকে এটা বোঝায়, এটা আমরা জানতাম। এখন আপনারা যেহেতু আম চাষের উৎপাদন কলা কৌশল আপনারা জেনেছেন, আপনাদের কাছ থেকে এটা শিখে এখন কিন্তু সারা দেশে, এমনকি নোয়াখালীতেও আম হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে আম হচ্ছে। এবং এই আমের আপনার যে প্রধান সমস্যা আপনারা কিন্তু ইতিমধ্যে শনাক্ত করেছেন। একটু আগে যিনি আমাদের এখানে ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয়, উনি কিন্তু বলেছেন যে এটা টিকে থাকবে কিনা এটা সন্দেহ। এবং মুখ্য আলোচক এবং কিনোট পেপার যিনি আলোচনা করেছেন, তারা কিন্তু এর সম্ভাবনা এবং এর সমস্যাগুলো খুব চমৎকারভাবে চিহ্নিত করেছেন। আমরা যদি এই আমের যদি ভবিষ্যৎ কল্পনা করি, তাহলে এই মুহূর্তে যে বিদ্যমান অবস্থায় আছে, একটু আগে যে ডিআইজি মহোদয় যেটা বলেছেন এবং ইকবাল হোসেন যেটা বলেছেন, আমার মনে হয় এই শিল্পের সম্ভাবনা বর্তমান যে অবস্থায় আছে এটার সম্ভাবনা উজ্জ্বল নয়। কারণ হলো, যখনই উৎপাদন বেড়ে যাচ্ছে, 2 জন বক্তা 2 রকম উৎপাদনের পরিসংখ্যান দিয়েছেন এবং আমাদের আরেকজন ভাই তিনি আরেক রকম দিয়েছেন। একজন বলেছেন 14 লক্ষ মেট্রিক টন, আরেকজন বলেছেন 23 লক্ষ মেট্রিক টন। মাননীয় প্রধানমন্ত্রী নাকি 27 লক্ষ মেট্রিক টন উৎপাদন করেছে, আপনি আবার 25 লক্ষ মেট্রিক টন বলেছেন। তো যাই হোক, সর্বোচ্চ 25 লক্ষ মেট্রিক টন, সর্বনিম্ন 14 লক্ষ মেট্রিক টন। এই যে উৎপাদন যখনই বাড়বে, এটার দাম কিন্তু কমে গেছে। আপনার আনুপাতিক হারে কিন্তু এটার মূল্য কমে যাবে, এটাই স্বাভাবিক অর্থনীতির সহজ সমীকরণ। এর থেকে বাঁচার 2টা উপায়। একটা হলো স্থানীয়ভাবে আমকে কাঁচামাল করে আপনার ইন্ডাস্ট্রি করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে যে এত লক্ষ হেক্টর জমিতে
আপনার আমের চাষ হচ্ছে, আপনি কয়টা আম প্রক্রিয়াজাত ফ্যাক্টরি ওখানে দেখতে পান? এটা হলো একটা প্রধানতম ব্যারিয়ার, যে এটা শিল্পের কাঁচামাল হিসেবে যতক্ষণ পর্যন্ত আমরা না নিতে পারবো, এটা আপনার এর যে উৎকর্ষতা, চাষি এর দাম পাবে না। এবং মধ্যস্বত্বভোগী যারা আছে, এক ভাই এখানে আমাদের হাসান ভাই বলেছেন যে মধ্যস্বত্বভোগীরা তার সুবিধা নিচ্ছে, কারণ হলো শিল্প যখন জিম্মি হবে কাঁচামালের উপরে, তখন কিন্তু আপনার এই কাঁচামাল উৎপাদনকারী যারা কৃষক কিন্তু তখন গুরুত্বপূর্ণ ব্যক্তি হবে ওই শিল্পপতির কাছে, তখন এই মধ্যস্বত্বভোগীরা এখানে থাকবে না। এখন আরেকটা বাজার, যেটা আন্তর্জাতিক বাজারে আমরা যেগুলো বলছি, সেগুলো কিন্তু আমাদের সুদূর পড়া হতো। কারণ হলো, একটু আগে ইকবাল ভাই যেটা বলেছেন, এটা খাদ্য হিসেবেই আন্তর্জাতিক বাজারে এটা খাদ্য হিসেবেই মনে করে না। আজকে জাপান নেয় না, রাশিয়া নেয় নেই, আপনাদের হয়তো বলবে, কারণ কূটনীতিকের ভাষা ভিন্ন। এখানে আমাদের সম্মানিত বা সাবেক প্রতিমন্ত্রী আছে পররাষ্ট্র বিষয়ক, উনি কূটনীতির ভাষা বোঝেন, জানেন, এবং ওনার সময় সফলতা এসেছে। এবং আপনারা দেখবেন যে এটা যে কোনো দেশ অন্য দেশ থেকে যখন পণ্য ক্রয় করে, তখন উনি দেখে তার তুলনামূলক সুবিধাটা কি, প্রধানত মূল্য সুবিধা। তো মূল্য আমাদের এখানে আছে, কিন্তু এটা যেহেতু খাদ্যকে যদি বিষমুক্ত আপনি যদি প্রমাণ করতে না পারেন, তাহলে ওরা এটা খাদ্য তালিকায় নেবে না। শুধু ফাইটোস্যানিটারি সার্টিফিকেটই এনাফ না, ওখানে তাদের আমদানির প্রটোকলের মধ্যে এটা কতখানি বিষমুক্ত, এটা তার প্রধান অন্তরায় হলো এটা। এখন দেখুন আমাদের দেশে বিষের অবস্থাটা কি। আমাদের দেশে মানে সংক্ষেপে আর 2-3 মিনিট, এবং অনেক বিজ্ঞ বক্তারা এখানে আছেন, তারা বলবেন। আমাদের দেশে আপনার 12,000 এই পেস্টিসাইডের ব্র্যান্ড আছে। এই 12,000 পেস্টিসাইডের ব্র্যান্ড আপনার হলো পুরাটাই হলো আমদানি করে আসতেছে, এবং এর ভিতরে কি আছে না আছে এটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার সরকারের সেই সক্ষমতা নেই। একটু আগে এক বক্তা বলেছেন, ওই ডিআইজি মহোদয় বলেছেন অ্যাক্রিডিয়েটেড ল্যাবের কথা, যে অ্যাক্রিডিয়েটেড ল্যাব না, এটা আমাদের মুখলিসুর রহমান সাহেব বলেছেন যে অ্যাক্রিডিয়েটেড ল্যাব আমাদের দেশে নাই। এগুলো হলো প্রধান বাধা। আপনি অন্য দেশে, আপনি আমেরিকার 5 স্টার হোটেলে যদি কেউ যে বলে যে আম খাবো, আপনাকে হয় থাইল্যান্ডের আম দেবে, না হলে মেক্সিকোর দেবে। ইদানিং ভারতও কিন্তু ব্যাপক পরিবর্তন করেছে তার বিধিবিধানে। এবং আমাদের দেশে এই যে পেস্টিসাইড গুলো যে আমদানি হয়ে আসতেছে, এর যে পরীক্ষা করার জন্য, ধরুন একটা ল্যাবরেটরি যা যদি এটা উৎপাদন করা যেত, তাহলে প্রত্যেকটা উৎপাদনকারী কোম্পানির একটা ল্যাবরেটরি থাকতো, এবং সেই ল্যাবরেটরিতে পরীক্ষা হতো, এবং সরকারের পক্ষে সম্পূর্ণ বলে দেওয়া সম্ভব হতো আমের বাগানে কি যাচ্ছে না যাচ্ছে। এখন তো আমরা জানিও না যে এখানে আমাদের কি যাচ্ছে। আমি 2-1টা উদাহরণ দিই। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তাদের ল্যাবরেটরিতে 52টা স্যাম্পল র্যান্ডম ভিত্তিতে এখানে পরীক্ষা হয়েছে। এখানে সরকারের সংশ্লিষ্ট লোক আছে, আমি রেফারেন্স দিয়ে বলছি যাতে ওনার পরীক্ষা করা এটা পরবর্তীতে ওনার সুবিধা হয়। 52টা স্যাম্পলের মধ্যে এটা গণমাধ্যমে রিপোর্ট এসেছে, এখনো পাওয়া যাবে, এবং কৃষি গবেষণা ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে এটা আছে। 52টা স্যাম্পলের মধ্যে শতকরা 80% স্যাম্পল পাওয়া গেছে যার মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট 50%-এর নিচে আছে। কিছু পাওয়া গেছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট 0 পাওয়া গেছে, কিন্তু 0 নাই, ওটার ভেতরে অন্য কেমিক্যাল দিয়ে আনা হয়েছে। আমি রেফারেন্স দিয়ে বলছি, আমি সম্প্রতিকালে অতি সম্প্রতি 10টা স্যাম্পল পেস্টিসাইডের নিয়ে চায়নার একটা সরকারি ল্যাবরেটরিতে টেস্ট করেছে। এর মধ্যে অধিকাংশই দেখা যাচ্ছে যেটা সে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণা দেওয়া জিনিসটা এর ভেতরে নাই, অর্থাৎ অধিকতর বিষাক্ত জিনিস এর মধ্যে আছে, যেটা আমাদের কাছে তথ্য থাক বা না থাক, যারা এই দেশ থেকে খাবার হিসেবে আম নেবে তাদের কাছে কিন্তু তথ্য আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কীটনাশককে 5টা ভাগে ভাগ করেছে, যার প্রথমটা হলো এক্সট্রিমলি হ্যাজার্ডাস, যেটা 1A 1B গ্রুপ, এবং 5 নম্বরটা আনলাইকলি হ্যাজার্ডাস। এবং এক্সট্রিমলি হ্যাজার্ডাসটা কিছুদিন আগে আমাদের এটা করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু বাজারে এখনো আছে। এগুলো হলো আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সম্পর্কে এটা খাদ্য হিসেবে প্রতীয়মান হচ্ছে না, যেটা আমার ইকবাল ভাই বলেছেন। এখানে অনতি বিলম্বে, এটা মাননীয় মন্ত্রী থাকলে এটা ভালো হতো, অনতি বিলম্বে
আমাদেরকে এটা সরকারের রাজনৈতিক ইচ্ছার উপর নির্ভর করবে। এই শিল্পটা 98% আমদানি নির্ভর কেন থাকবে? যেটা বঙ্গবন্ধু বিনামূল্যে দিয়ে গেছে, সেটা আমরা কেন আমদানি করে নিয়ে আসবো? আমি রেফারেন্স দিয়ে বলছি, এমনও কীটনাশকের লাইসেন্স দেওয়া হয়েছে যিনি একজন কর্মকর্তা ড্রাইভার, এটা কিন্তু বিধিতে নাই। এগুলো বিধি বিধান এগুলো পরিবর্তন করা অত্যন্ত জরুরি, যেগুলো না হওয়ার কারণে এটা আমদানি নির্ভর রয়ে গেছে এবং আমাদের দেশের খাদ্য বিদেশের বাজার নষ্ট হচ্ছে। শুধুমাত্র আম না, শাকসবজি যেটা যাচ্ছে এটা কারা খাচ্ছে? আমাদের দেশের শ্রমিক ভাইয়েরা যাচ্ছে, শ্রমিক ভাই যারা বিদেশে থাকে তাদের জন্য যাচ্ছে। কিন্তু টার্গেট মার্কেটে আমাদের এই কৃষি পণ্য খাদ্য হিসেবে না শাকসবজি না আপনার আম, এগুলো কোনোটাই। আমাদের চিংড়িটা যাইতেছিল, দেখেন সেই চিংড়িতেও আপনার কিন্তু অ্যান্টিবায়োটিকের তার এটা আধিক্য থাকার কারণে এটা আমাদের ভবিষ্যতের আমরা এগুলো বাজার হারাতে যাচ্ছি। এই কারণে আমাদের ল্যাবরেটরি করা দরকার এবং আমদানি নির্ভর বালাইনাশক শিল্প অনতি বিলম্বে আপনার এটা হলে এখানে উৎপাদনের উদ্যোগ নেওয়া দরকার। এগুলো নিয়ে আরো জটিলতা আছে, সরকারের যারা সংশ্লিষ্ট আছে তারা অবহিত আছেন। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনারা এগুলো জনসচেতনতা তৈরি করেন, যার মধ্য দিয়ে সংশ্লিষ্ট যারা আছে এই আমদানি নির্ভর এই বাণিজ্যটা আমাদের কৃষিটাকে ধ্বংস করে দিচ্ছে। এখানে আলোচনা হয়েছে দাম বেশি, আপনাদের কিন্তু কি নোট পেপার যিনি করেছেন তিনি কিন্তু এখানে শনাক্ত করেছেন পেস্টিসাইডের মূল্যটা বেশি হওয়ার প্রধান কারণ এখানে প্যাটেন্ট প্রোডাক্ট। এটা বলে আমি শেষ করবো, আর 2 মিনিট নেব। প্যাটেন্ট প্রোডাক্ট, আমরা যেহেতু এলডিসি কান্ট্রি, আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এবং অ্যাগ্রোকেমিক্যালস প্রোডাক্ট এখানে প্যাটেন্ট প্রযোজ্য নয়। সেখানে বহুজাতিক কোম্পানিদের 8টা প্রোডাক্ট আপনার 55% মার্কেট দখল করে আছে, যেটা ভারতে যার দাম হলো 1 টাকা, বাংলাদেশে সেটা 5 টাকায় কিনতে হচ্ছে। মনোপলি বাজার সৃষ্টি করে দেওয়া হয়েছে। এই দেশে কৃষকের বিরুদ্ধে বহুজাতিক কোম্পানির স্বার্থে এটা কেন করেছে? আমি শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব মহোদয়ের কথা বলেছি, তারা বলছে যে কোনো দেশে প্যাটেন্ট প্রোডাক্ট থাক না কেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে এটা প্যাটেন্ট না পাইছে ততক্ষণ পর্যন্ত এটা প্যাটেন্ট প্রযোজ্য হবে না। সেখানে দেখা গেছে যে আমি বললাম তাহলে আমরা কি এগুলো প্যাটেন্ট দিয়েছি, তা বলে যে প্রশ্নই আসে না। 26 সাল পর্যন্ত এলডিসি গ্রাজুয়েশন না হওয়া পর্যন্ত আমরা মেল বক্সটাই বন্ধ করে রেখেছি, যাতে সুইজারল্যান্ড থেকে কেউ যদি ওখান থেকে আবেদন করে এই মেল বক্স আমরা খুলবো না। তাহলে আমাদের এখানে এই পেস্টিসাইডের আপনার যেগুলো প্যাটেন্ট প্রোডাক্ট সেগুলো আবেদন করেছে, কিন্তু সেগুলোকে বাতিল করে দিয়েছে। পাশে লেখা আছে প্যাটেন্টের কারণে এটা অনুমোদন দেওয়া হলো না। এই যে আইন, সংসদে আইন পাস হয়েছে যে হলো প্যাটেন্ট প্রযোজ্য নয়, কিন্তু আমরা এখানে পেস্টিসাইডের যে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্যাটেন্টের কথা বলে অন্যকে অনুকম্পা করা হয়েছে, ফেভারিটিজম করা হয়েছে, দেশের কৃষকের বিরুদ্ধে গেছে। রেজিস্ট্রেশন দেয় হলো সরকারের পেস্টিসাইড টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি আছে, কমিটিটা কিন্তু অ্যাডভাইজারি, তারা কিন্তু সুপারিশ করতে পারে। এবং আরো কিছু সমস্যা এখানে আছে, যে ধরুন কৃষি মন্ত্রণালয়ের অধীনে এখন এই জটিলতা কে করবে এবং সিঙ্গেল সোর্স দিয়ে রাখছে। দেখেন যারা উৎপাদন করবে তাদের কাঁচামাল নিয়ে আসবে, এই মুক্ত বাজার অর্থনীতির যুগে তারা বলেছে যে একটা সোর্স থেকে তুমি আনতে পারবে, তুমি দ্বিতীয় সোর্সে আনতে গেলে তোমার ওটা কেমিক্যাল টেস্ট করে আবার ল্যাবরেটরিতে যেতে হবে। এগুলো কিন্তু আইনে নাই। আপনার 68তম পিটার, সাংবাদিক ভাইরা একটু মন দিয়ে শুনবেন, 68তম পিটার পর্যন্ত শুধু ল্যাবরেটরি টেস্টের মাধ্যমেই আপনার সোর্স পরিবর্তন হইতো। 69 পিটাকে কার স্বার্থে ওখানে লেখা হয়েছে যে সোর্স পরিবর্তন, তোমার যদি মালের যদি কোনো মূল্য কম পাও বা কোনো কারণে তুমি যদি ইন্ডিয়া থেকে চায়নায় যেতে চাও, তাহলে তুমি এটা ল্যাবরেটরিতে টেস্ট করে তোমার 1 দিনের মধ্যেই তুমি পাবে। সেটা 69 পিটাকে এটা বলা হয়েছে যে না, এইভাবে হবে না, 2 বছর অ্যাপ্লিকেশনই করতে পারবে না। তারপরে 2 বছর পরে যখন অ্যাপ্লিকেশন করবে তাকে আবার ল্যাবরেটরি টেস্ট করার পর ফিল্ড ট্রায়াল যাবে, এমনকি কাঁচা মালকেও ফিল্ড ট্রায়াল করার কথা বলছে। এবং এই যে অনাচার, এর কারণে এখানে আপনার 750টা আপনার আমদানিকারক হয়েছে, উৎপাদনকারী কোম্পানির সংখ্যা হাতে গোনা, তাদেরকে হাত পা বেঁধে দেওয়া হয়েছে। এবং ল্যাবরেটরিতে যে মেশিনের দরকার, আপনি ধরেন আমাদের খামারবাড়িতে যে ল্যাব আছে সেখানে 1200 ব্র্যান্ডের জন্য অন্তত 100টা HPLC মেশিন দরকার।
আপনার ওখানে মেশিন আছে একটা, যেটা ধরুন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এইচপিএলসি মেশিন যাদের 100টা মেশিন আছে, 100টা প্রোডাক্ট আছে, তার 10টা মেশিন আছে। ধরুন ভ্যাকসিনকোর 500-র উপরে প্রোডাক্ট আছে, তার 50টা এইচপিএলসি মেশিন আছে। তাহলে এই ল্যাবরেটরিতে এটা টেস্ট হচ্ছে না। এটা কিন্তু একটা বিরাট রকমের আমাদের দেশের কৃষির একটা অন্তরায়। এটাকে অনতি বিলম্বে, আজকে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় এখানে আসার কথা ছিল, আমি সুযোগ নিয়েছি কথা বলবো, বা ওনার কাছে আমার আবেদনটা দেওয়া আছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে অনুরোধ করব যে এটাকে আপনারা রক্ষা করেন। প্যাটেন্ট আইন এটা প্রযোজ্য নয়। প্যাটেন্ট প্রোডাক্টে ইন্ডিয়াতে 5 দিনের রেজিস্ট্রেশন হবে। এটা হলো কি বলে, ফাস্ট ট্র্যাক রেজিস্ট্রেশন। আর প্যাটেন্ট প্রোডাক্টে তারা বলছে কম্পালসারি লাইসেন্স এটা দিতে হবে। আমাদের দেশে এটা হচ্ছে না। এরকম অনেক জায়গায় আছে যেগুলোকে, এগুলো আপনাদের অবগত করার জন্য আমি অনুরোধ করব যে দেশের স্বার্থে এগুলোকে আমাদের, এই শুধু আম না, যে কোনো কৃষি ফসল এটা নিরাপদ হবে তখনই যখন আমরা এখানে ইন্ডাস্ট্রি করব, এখানে উৎপাদন করব। আর একটা তথ্য দিয়ে আমি শেষ করি। আমি বলেছি আমার যেহেতু 30 বছরের ভান্ডার, এই জন্য শেষ হচ্ছে না। আপনি ধরুন যারা আমদানি করে নিয়ে আসতেছে, এখানে যেহেতু মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, প্রাক্তন প্রতিমন্ত্রী মহোদয় আছে, তাকেও বলবো, এবং আমাদের পেস্টিসাইড টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির সম্মানিত সভাপতি এখানে আছেন, তাকেও বলবো, আপনারা দেখুন যে এখানে যারা আমদানি করে নিয়ে আসে তাদের ডিউটি হলো 5%, আর যারা উৎপাদন করার কাঁচামাল তাদের ডিউটি হলো 0। এই 0 আর 5-এর পার্থক্যের কারণে আমদানি করাটাই লাভজনক হয়ে যাচ্ছে। এখানে উৎপাদন যারা করে তারা ইন্ডাস্ট্রি করেছে, সেই ইন্ডাস্ট্রিতে মেশিন বসাইছে, ল্যাবরেটরি বসাইছে, দক্ষ জনশক্তি আছে, অবকাঠামো আছে। ধরুন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি করতে 300 থেকে 400 কোটি টাকা যে ফ্যাক্টরি লাগে, সেটা অ্যাগ্রোকেমিক্যাল যে ফ্যাক্টরি করতে 70 থেকে 80 কোটি টাকার মধ্যেই হয়ে যায়। তাহলে এই যিনি অবকাঠামো করে ফ্যাক্টরি করলো, তার কাঁচামাল আর যিনি আমদানি করে নিয়ে আসছে তার হলো 5%। ভারতে কিন্তু এটা ডিউটি স্ট্রাকচার হলো আপনার আমদানি করা একটা অসম্ভব ব্যাপার, ফিনিশ প্রোডাক্ট, এবং চায়নাতেও এটা অসম্ভব ব্যাপার। তো যাক, আমি দীর্ঘায়িত না করি, আমার সুপারিশ হলো আমাদের দেশে কেমিক্যাল, এটা যেটা আলোচনায় এসছে, পেস্টিসাইডের ইউজটাই হলো আমাদের এই আমাদের সর্বনাশ দেখে নিয়ে আসছে। এটাকে বিধিসম্মত করার জন্য, এখানে উৎপাদন করার জন্য এটা স্বয়ংসম্পূর্ণ করলে এটার মান নিয়ন্ত্রণ করা যাবে। এটাই হলো এই আপনার আম শিল্পের অন্যতম প্রধান অন্তরায়, যেটা আমার আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের ধৈর্যচ্যুতি করার আগে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।